শীতলকোনা গ্রাম হাওড়ার গা ঘেঁষা এক শান্ত মফস্বল অঞ্চল। এই গ্রাম মূলত কৃষি নির্ভর। এখানে জীবন ধীর গতির, কিন্তু তার নিচে চাপা পড়ে ক্ষমতার দাপট আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। শীতলকোনার একদম কোণ ঘেঁষে এক সাধারণ কৃষক ভোলা ঘোষের বাড়ি, মাটির বাড়ি। ভোলা ঘোষের সংসারে দারিদ্র নিত্যসঙ্গী, কিন্তু তার বাড়িতে আছে এক অমূল্য সম্পদ, তার দুই মেয়ে ষোড়শী এবং ময়না। ষোড়শী এখন 19 বছরের যুবতী, কিন্তু ভাগ্য তাকে গড়েছে কুরুপা করে। তার মুখশ্রী সাধারণের চেয়েও ম্লান, ত্বক রুক্ষ, আর চোখ দুটো অতিরিক্ত বড় হওয়ায় তার চেহারায় এক ধরনের অসামঞ্জস্য ফুটে ওঠে সর্বদা। এই রূপের জন্য এখনো তার বিয়ে হয় না, আর তার বাবা ভোলার কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হয়। কিন্তু কুরুপা হলেও বিধাতা যেন নিপুণ হাতে তার ভেতরের ভাণ্ডার পূর্ণ করেছেন। ষোড়শীর মন দেবীর মতো পবিত্র, আর তার গলায় বাস করে অসাধারণ সুরের জাদু। যখন সে ভক্তি ভরে গান করে, মনে হয় যেন স্বয়ং মা সরস্বতী তার কণ্ঠে বিরাজ করছেন। সেই সুরের মূর্ছনা গ্রামের মানুষের মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। অন্যদিকে তার ছোট বোন ময়না, মাত্র 14 বছরের কিশোরী, সে যেন আকাশের চাঁদ। অল্প বয়সেই তার রূপে এমন দ্যুতি যে গ্রামের সকল যুবকের চোখ তার দিকে ঘুরে যায়। তার স্বাস্থ্যবান শরীর, নিটোল গড়ন আর হরিণের মতো চোখ এক অপরূপ আকর্ষণ সৃষ্টি করে রাখে। ময়না যেন প্রকৃতির সবটুকু সৌন্দর্য নিয়ে জন্মেছে। তবে দুই বোনের মধ্যে ভালোবাসা গভীর এবং নিঃস্বার্থ। ষোড়শী সবসময় ময়নাকে আগলে রাখে। সে জানে ময়নার এই রূপই একদিন তাদের সংসারে বিপদ নিয়ে আসবে। বিপদ আসতে সঠিক দেরিও হয় না। সেই বিপদ শীতলকোনার প্রভাবশালী জমিদারের ছেলে জয়দীপ রায়। জয়দীপ তখন যুবক, কিন্তু স্বভাবে লম্পট এবং উচ্ছৃঙ্খল। জমিদারের একমাত্র ছেলে হওয়ায় তার দুচোখ ভরা অহংকার। গ্রামের কোনো সুন্দরী মেয়ের দিকে তার একবার নজর পড়লে সে তাকে না পাওয়া পর্যন্ত শান্ত হয় না। তার টাকা আর ক্ষমতার দাপটে গ্রামের মানুষজন সব মুখ বুজে সহ্য করে। জয়দীপের কাছে নারী কেবল ভোগের সামগ্রী। অন্যদিকে ষোড়শী আর ময়নার জীবন খুব সাধারণ। ভোলা সকালে মাঠে যান আর মেয়েরা ঘরের কাজ করে। ষোড়শীর গানে ময়না নেচে ওঠে। দিদি, তুই এত সুন্দর গান করিস কেন রে? তোর গানে আমার চোখে জল চলে আসে। এ তো শুধু মায়ের কৃপারে ময়না। তোর মতো অমন সুন্দর রূপ তো আমার নেই, তাই মা আমাকে সুর দিয়েছেন। আর শোন, সবসময় মনে রাখবি, রূপ কিন্তু তোর শক্তি নয়, তোর মনই হলো তোর আসল শক্তি। বুঝলি? জানি তো, রূপ দিয়ে কি হয় বলতো দিদি? তোর মতো মন আর গলা যদি আমার থাকতো, রূপ তো একদিন চলে যায় বল, কিন্তু সুর তো সারা জীবন থাকে। কিন্তু জয়দীপের কুনজর সেই ভালোবাসায় ভরা সংসারের উপর কালো ছায়া ফেলল অচিরেই। জয়দীপের প্রকৃতি হিংস্র এবং স্বেচ্ছাচারী। সে কোনো প্রতিবাদ বা বাধা সহ্য করতে পারে না। তার এক আঙুলের ইশারায় গ্রামের বহু মানুষ নিঃস্ব হয়েছে। সেই জয়দীপ যখন ময়নার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যায়, তার চোখ তখন ময়নার রূপ দেখেই চকচক করে ওঠে। একদিন দুপুরে ময়না গ্রামের পুকুরঘাটে জল আনতে গেছে। ষোড়শীও সঙ্গে আছে। তখনই জয়দীপ তার বন্ধুবান্ধব নিয়ে সেখানে আসে। জয়দীপ ময়নার দিকে তাকিয়ে অশ্লীল হাসি হাসে। ইরে ময়না, তোর মতো সুন্দর মেয়ে এই পুকুরের ঘোলা জল কেন খাবে? আমার বাড়িতে আয়, সেখানে তোকে রূপোর গেলাসে শরবত খাওয়াবো। দাদা দাদা, আমরা গরিব মানুষ, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। আপনি জমিদারের ছেলে, বড় ঘরের সন্তান। আপনার মুখে কি এমন অসভ্যতার শোভা পায়? আপনার যা বলার আমাকে বলুন। আমার বোনকে কোনোভাবে বিরক্ত করার চেষ্টাও করবেন না। একটা কথা মনে রাখবেন, গরিব হলেও আমাদের কিন্তু সম্মান আছে। আরে বাবা, এ কে রে? হ্যাঁ, কালো ভূত, তার আবার এত তেজ। তোর মতো কদাকার মেয়ের সঙ্গে আমার কোনো কথাই নেই। তুই সর,
আমি এখন ময়নার সঙ্গে কথা বলছি। আমি ওর দিদি, ওর ঢাল আমি। আপনি সম্মান না দিলে আমিও কিন্তু চুপ করে থাকবো না। আপনি জমিদার, আপনার বাবা সমাজের মাথা, আপনারই এমন ব্যবহার। আপনার বিরুদ্ধে আমি গ্রাম প্রধানকে সব জানাবো। ষোড়শীর এই সাহস ও সরাসরি প্রতিবাদ শুনে জয়দীপ অবাক হয়। গ্রামের কোনো মেয়ে তার সামনে এইভাবে কথা বলার সাহস করেনি। সে সেদিন কিচ্ছু না বলে বাড়ি ফিরে যায়, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে ষোড়শীর কুরুপা চেহারার আড়ালে থাকা অদম্য সাহসকে মেনে নিতে পারে না। জয়দীপ তককে তককে ছিল। অনেক দিন পর ময়না তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছে। ষোড়শী কিছু কাজের কারণে সঙ্গে যেতে পারেনি সেদিন। জয়দীপ দলবল নিয়ে পথেই ময়নাকে আটকে দেয়। কোথায় চললি রূপসী? আজ তোকে আমার বড় একা লাগছে। তোর সেই কালী, হ্যাঁ, কোথায়? আমার দিদি ঘরে আছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাবার খাবার দিয়ে আসতে হবে আমাকে। আহা, এত রূপ তোর, আর তোকে কিনা চাষির ঘরে থাকতে হয়। তুই বরং আমার সঙ্গে চল, তোকে আমি রানী করে রাখবো। ময়না কাঁদতে শুরু করে। ঠিক সেই সময়ে ষোড়শী দূর থেকে তাদের দেখতে পায়। সে হাতে রান্না করার গরম খুন্তি নিয়েই ছুটে আসে। তোর ক্ষমতা আছে তাই তুই গরিবের মেয়ের উপরে অত্যাচার করিস। তোর যদি সাহস থাকে তবে আমার উপর চালা তোর হুকুম, কিন্তু আমার বোনকে ছেড়ে দে। তোদের পাপের শেষ হবেই। ষোড়শীর চোখে সেই সময় এমন এক ভয়ঙ্কর তেজ ছিল যেটা দেখে জয়দীপ সামান্য হলেও ভয় পায়। তবুও সে ময়নাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ষোড়শীর দিকে ব্যঙ্গ করে হাসে। আজ না হয় তোর ওই কদাকার মুখ দেখেই ছাড়লাম, কিন্তু তোর মতো অভিশাপ আমার পথের কাঁটা হতে পারবে না। ময়না, তুই আমার, খুব শিগগিরই তুই আমার হবি। সেদিন অমাবস্যার সন্ধ্যা। ভোলা মাঠে গিয়েছে ধান কাটার শেষ কাজ সারতে। ষোড়শীও প্রায় সন্ধ্যা লাগার মুহূর্তে বাবার জন্য মাঠের দিকে খাবার নিয়ে গেছে। সে জানতো বাবার ফিরতে রাত হবে, তাই হাতে হারিকেন নিয়ে আল পথ ধরে সে চলে গেছে মাঠের পথে। আর এই অরক্ষিত মুহূর্তের অপেক্ষাতেই ছিল জয়দীপ। ষোড়শী যখন মাঠের দিকে প্রায় অর্ধেক পথে, তখনই জয়দীপ তার 2-3 বিশ্বস্ত গুন্ডাকে নিয়ে ভোলার মাটির বাড়িতে হানা দিল। ময়না তখন ঘরের ভেতরে একা, প্রদীপ জ্বালাতে ব্যস্ত। সে অন্ধকারের মধ্যে উঠোনে অচেনা পদশব্দ শুনে সে ঘাবড়ে যায়। কে 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 এসেছেন? কে? আহা, এত ভয় কিসের রূপসী? আমি তো এসেছি তোকে রানী করতে। তোর ওই কদাকার দিদিটা আজকে নেই যে তোকে বাঁচাবে। আয় আয়, চল আমার সঙ্গে। জয়দীপের গলা শুনে ধর্মরিয়ে ময়না ঘরের দরজার হুড়কো তুলে দেয়। তারপর প্রাণপণে দরজায় পিঠ চেপে দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে কাঁপতে থাকে সে। কিন্তু জয়দীপকে আর এত সহজে মানবার ছেলে। তাছাড়া গরিব চাষির মেটে বাড়ির আলগা দরজা, তার ক্ষমতাই বা কি? মুহূর্তে দরজা খুলিয়ে ভেঙে পড়ে বাইরে জয়দীপের মুহুর্মুহু পদাঘাতের জেরে। ময়না ছিটকে মেঝেতে পড়ে, ওর কোমরে লাগে। ব্যথায় সামান্য কোঁকিয়ে ওঠে মেয়েটা। জমিদারের ছেলে তাতে ভ্রুক্ষেপ করে না। এবার ময়না প্রাণপণে চেষ্টা করে বাধা দিতে। সে চিৎকার করে, দেওয়ালের আড়াল নিতে চেষ্টা করে, কিন্তু জয়দীপের উন্মত্ত শক্তির কাছে তার প্রতিরোধ অতি সামান্য। গুন্ডারা মুহূর্তের মধ্যে ময়নাকে জোর করে তুলে নেয়। ময়নার শেষ আর্তচিৎকার সেই মাটির ঘরের দুর্বল দরজা ভেদ করে গ্রামের বাতাসে মিলিয়ে যায়। তারা দ্রুত ময়নাকে নিয়ে অন্ধকার রাতে জমিদার বাড়ির দিকে রওনা হয়। ষোড়শী যখন বাবার খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরে তখন রাত প্রায় 8টা। হারিকেনের আলো এসে প্রথম দেখে দরজা ভেজানো নয়, বরং ভেঙে চিত হয়ে পড়ে রয়েছে। তার বুক কেঁপে ওঠে। ভেতরে প্রবেশ করতেই তার চোখ যায় শূন্য মাটির মেঝেতে। ময়না, ময়না, ময়না কোথায় তুই? ময়না, ময়না কোথায় তুই বোন? ময়না!
তার চিৎকারে গ্রামের কয়েকজন মানুষ বাইরে বেরিয়ে আসে। তাদের মুখে তখন ভয় আর চাপা আতঙ্ক। এই মানুষগুলোর কাছ থেকেই ষোড়শী জানতে পারে সেই ভয়ঙ্কর সত্য। জমিদারের ছেলে ময়নাকে তুলে নিয়ে গেছে। ষোড়শীর বাবা ভোলা ঘোষ খবর শুনে তখন মাঠ থেকে বাড়ি ফিরেছেন। ঘরে এসে গরিব চাষি দেখে সর্বস্ব হারানোর দৃশ্য। আমার সব গেল রে। জমিদারের চোখ পড়েছে, জানি না কোন জন্মের পাপ আমার সংসার শেষ করে দিল রে, শেষ করে দিল। ষোড়শীর শরীর তখন হিংস্র বাঘিনীর মতো কেঁপে ওঠে। সে প্রথমে নিজেকে ধরে রাখতে পারে না। তার মনের সমস্ত পবিত্রতা যেন মুহূর্তে যন্ত্রণার ক্রোধের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। জয়দীপ রায়, আমি তোকে ছাড়বো না। আমার বোন, আমার ময়না, মা কালী, তোমার কেমন বিচার মাগো, তোমার কেমন বিচার। ভোলার শোকে পাথর হয়ে যাওয়া অবস্থা। ষোড়শী দ্রুত নিজেকে সামলে নেয়। এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়লে চলবে না। এই লড়াইয়ের শেষ কোথায় সে জানে না, কিন্তু প্রতিজ্ঞা নেয় যতক্ষণ ময়নাকে সে ফিরে না পাবে ততক্ষণ সে ক্ষান্ত হবে না। ষোড়শী তার বাবার দিকে তাকায়। ভোলা তখন জ্ঞান হারানোর মতো অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ষোড়শী বাবা বা নিজের জন্য এক ফোঁটা জলও স্পর্শ করে না। তার মনস্থির, সে অন্য জল ত্যাগ করে এই গ্রামের প্রভাবশালী সকলের দুয়ারে যাবে। তোমরা যদি আমার গরিব বোনের পাশে না দাঁড়াও, তবে আমি তোমাদের নিজেদের বিবেকের সামনে দাঁড় করাবো। আমি তোমাদের শান্তি কেড়ে নেব। রাত তখন গভীর। ষোড়শী হাতে কোনো লাঠি বা অস্ত্র না নিয়ে কেবল হাত জোর করে গ্রাম থেকে বেরিয়ে আসে। সে প্রথমে যায় গ্রামের গ্রাম প্রধানের বাড়ি। গ্রাম প্রধান তখন ঘরে বসে রাতের খাবার খাচ্ছেন। প্রধান মশাই, আমার বোন ময়নাকে জমিদারের ছেলে তুলে নিয়ে গেছে। আপনি তো গ্রামের মাথা, আপনিই পারেন তাকে ফিরিয়ে আনতে। আমি আপনার দুটো পায়ে পড়ি, আমার বোনটাকে বাঁচান, আমার বোনটাকে বাঁচান। গ্রাম প্রধান ষোড়শীকে দেখেই ভেতরে চলে যান। তিনি দরজা বন্ধ করে চাকরকে বলেন, ওকে ভাগিয়ে দে। জমিদার বাবুর বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। ষোড়শী সেখানে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। তার স্থির চোখ দেখে চাকরটিও ভয় পায়, কিন্তু তাকে তাড়ানোর সাহস পায় না। এরপর সে যায় জমিদারের কাছের লোকজনদের বাড়িতে। তারা সবাই ধনী আর প্রভাবশালী, কিন্তু ক্ষমতার ভয়ে কেউ তার দিকে ফিরেও তাকায় না। সবাই তাকে এড়িয়ে যায়, যেন সে এক অশুভ ছায়া। ষোড়শী গ্রামের সব প্রভাবশালীর বাড়ির দুয়ারে ঘুরে রাতভর ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকে, কিন্তু কোথাওই কোনো সাহায্য পায় না। অবশেষে সে গ্রামের বাইরে, যেখানে জমিদার বাড়ির রাস্তা শুরু হয়েছে, সেই পথের ধারে থাকা একটি প্রাচীন অশ্বত্থ গাছের নিচে এসে বসে পড়ে ক্লান্ত শরীরে। সে রাত তখন অমাবস্যার রাত। মা কালী, তুমি তো আমার রূপ দাওনি। আমার বাবাও গরিব, কিন্তু আমার বোনের সম্মান, এই গ্রামের মানুষগুলো যদি আজ মুখ না খোলে, তবে তবে আমি এই অভিশাপের বীজ আমার মনে পুঁতে রাখব। চিরকাল চিরকাল এই অভিশাপের বীজ আমার মনেই পুঁতে রাখব। ষোড়শীর শরীরে তখন কোনো ক্লান্তি নেই। সে এক অসাধারণ ধৈর্য নিয়ে বসে। তার মন গভীর এক প্রতিজ্ঞার যন্ত্রণায় ভরে আছে। সে কেবল চায় তার বোনকে ফিরে পেতে। শীতলকোনা গ্রাম, অমাবস্যার রাতের শেষে বিষাদের এক নতুন সকাল। সূর্য সবে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে, কিন্তু শীতলকোনার আকাশে আজ আলোর চেয়েও আঁধারের ভার বেশি যেন। ভেতরের যন্ত্রণা আর অনশনের কারণে ষোড়শীর শরীর তখন অবসাদে জর্জরিত, কিন্তু মন হিমশৈলের মতো শীতল আর স্থির।
সে এখনো সেই প্রাচীন অশ্বত্থ গাছের নিচে বসে রয়েছে, যেখানে সে সারা রাত অন্ন জল ত্যাগ করেছিল। তার দুই ফোলা চোখ যেন এই গ্রামের সমস্ত পাপ আর নির্লিপ্ততা শুষে নিচ্ছে। গ্রামের মানুষজন ঘুম থেকে উঠে সেই পথ দিয়ে মাঠে যেতে যেতে ষোড়শীকে দেখছে। তাদের চোখে সহানুভূতি হয়তো আছে, কিন্তু ভয় তার চেয়ে অনেক বেশি। জমিদার পুত্রের বিরুদ্ধে মুখ খোলার সাহস তো আগেই ফুরিয়েছে। এখন ষোড়শীর এই পাথরের মতো নীরবতা দেখেও তারা যেন কুঁকড়ে যায়। তাদের মনে হচ্ছে ষোড়শীর এই নীরব অনশন যেন এক অদৃশ্য অভিশাপের মতো গোটা গ্রামকে গ্রাস করেছে। আর এই নীরবতা হয়তো যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর এক চিৎকারে ভেঙে পড়তে পারে। কি হবে তখন কেউ জানে না। তাই হয়তো কেউ সাহস করে তার কাছে আসছে না, দূরত্ব বজায় রেখে চলছে। ঠিক সেই সময় গ্রামের আলপথ ধরে কয়েকজন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে। তাদের মুখে ভয়, অস্বস্তি এবং কিছু লুকোনোর চেষ্টা। তারা সরাসরি ষোড়শীর দিকে যায়। ও দিদি, ও সরসী, ও দিদি, ও সরসী দিদি, আর বসে থাকিস নি। ওই যা হওয়ার হয়ে গেছে দিদি, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। ষোড়শী কোনো উত্তর দেয় না, কেবল স্থির চোখে তাকায়। তার চোখে তখন কোনো প্রশ্ন নেই, যেন সে উত্তরটা আগে থেকেই জেনে গেছে। ওই জমিদারের ছেলে জয়দীপ, সে তোর বোনকে ছেড়ে দিয়েছে, কিন্তু দিদি, কিন্তু সে জীবিত ময়নাকে ফেরায়নি। তার নিথর ক্ষত বিক্ষত দেহ ওদের বাড়ির পেছনের ভাগাড়ে ফেলে দিয়ে গেছে। জলদি চল, জলদি চল, দেরি করিস না, দেরি করিস না। খবরটা যেন এক তীব্র ধারালো অস্ত্রের মতো ষোড়শীর হৃদয়ের শেষ অংশটুকু ছিন্ন করে দেয়। সেই মুহূর্তে তার ভয়ে আশঙ্কায় কাঁপতে থাকা শরীর কেন জানি না স্থির হয়ে যায়। সে চিৎকার করে না, কাঁদেও না, তার চোখে এক ফোঁটা জলও আসে না। সে এক পাথরের মূর্তির মতো সেই অশ্বত্থ গাছের নিচে বসে থাকে। তাকে দেখে চাষিরা থমকে যায়। তারা ভাবে শোকের তীব্রতা ষোড়শীর কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। তারা তাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু ষোড়শীর চোখের সেই অন্ধকার গভীরতা দেখে তারা পিছু হটে যায়। কিছুক্ষণ পরেই সেই খবর শুনে শোকে উন্মত্ত হয়ে ভোলা ঘোষ সেই অশ্বত্থতলায় ছুটে আসে। সে তখন জীবিত থেকেও মৃত। তার চোখে কোনো আলো নেই, কেবল অন্ধকারের ছায়া। সে সেই ষোড়শীর দিকে তাকায়, কিন্তু সেই দৃষ্টিতে কেবল শোক ছিল না, ছিল ভয়ঙ্কর এক দোষারোপ এবং ঘৃণা। তুই ডাইনি, ডাইনি তুই। তোর জন্য সব হয়েছে, তোর জন্যই আমার ময়না গেল। এই যে গ্রামে এত অভাব, তাও সব তোর জন্য, তোর জন্য। তোর ওই কদাকার রূপ। তুই কেন জন্ম নিলি? কেন কেন তুই কেন এমন কুৎসিত হলি? ষোড়শী নির্বাক। তার হৃদয়ে তখন ময়নার মৃত্যুর চেয়েও তীব্র জ্বালা। তোর বিয়ে দিতে পারলাম না, তোর ওই কালো রূপ দেখে কেউ তোকে নিল না। তুই আমার ঘরে পড়ে রইলি, আর সেই কারণেই লোকে ভাবলো ছোট মেয়েরও বুঝি বিয়ে দিতে পারবো না। কেউ কি দিদি থাকতে বোনকে ঘরে নেয়? সমাজ কি রাখে এমন ঘরকে বেশি দিন? আর আজ সেই কারণেই আমার মতো গরিবের সরল ছোট মেয়েটার রূপে আজ শকুনের নজর পড়ল। তুই ডাইনির মতো গিয়ে খেলি আমার সরল ময়নামাকে। তোর এই কদাকার রূপই আমার সংসারে অভিশাপ আনলো। জানি না কোন জন্মের পাপ তুই, পাপ। পিতার এই চরম দোষারোপ যেন ষোড়শীর হৃদয়ের শেষ কোমল অংশটুকুও পুড়িয়ে দেয়। এই কথাগুলো তার কাছে ময়নার মৃত্যুর চেয়েও তীক্ষ্ণ, কারণ এই পৃথিবীতে তার একমাত্র ভরসা ছিল তার বাবা। যে বাবা এতদিন তাকে স্নেহ করত, সেই বাবাও আজ তার কুৎসিত রূপকে অভিশাপ বলে মেনে নিয়েছে। ঠিক এই সমাজের মতো ষোড়শীর চোখ এক তীব্র হিমশীতল আগুনে ভরে ওঠে। সে কোনো উত্তর দেয় না। এই অপমান, এই শোক, এই দোষারোপ সব যেন তার ভিতরে গিয়ে জমাট বেঁধে এক অজানা শক্তিতে পরিণত হয়। ঝাঁঝরা হয়ে যায় তরুণী মন।
মূর্তির মতো কিছুক্ষণ বসে থাকার পর ষোড়শী এক অমানসিক শক্তিতে ভর করে ধীর পায়ে উঠে দাঁড়ায়। তার চালচলন তখন আর সাধারণ মানুষের মতো নয়, সে যেন যন্ত্রচালিত। তার শরীরের দুর্বলতা যেন জাদু বলে দূর হয়ে গেছে। তখন চলার ভঙ্গিতে এক ভয়ঙ্কর স্থিরতা। সে একবারও তার ক্রন্দনরত বাবার দিকে তাকায় না, কিংবা বাড়ির দিকেও ফিরে দেখে না। তার দৃষ্টি তখন কেবল একই দিকে স্থির, জমিদার বাড়ির পিছনের ভাগাড়ের দিকে। ষোড়শী হাঁটা শুরু করে। তার হাঁটার মধ্যে কোনো অস্থিরতা নেই, আছে এক অমোঘ গন্তব্যের দিকে এগিয়ে চলার স্থিরতা। পথ দিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজনের চোখে চোখ পড়ে বটে, তবে তার দৃষ্টি শূন্য, সে কারো দিকে ফিরেও তাকায় না। ষোড়শীর কুৎসিত মুখ তখন এক অলৌকিক দীপ্তিতে জ্বলছে। ঘটনার রকম দেখে গ্রামের মানুষজন না জানি কিসের ভয়ে কিংবা শোকে তাদের মুখ ঢেকে ফেলে। তারা কিন্তু জানে না এই মেয়েটি এখন আর সেই শান্ত সুরেলা ষোড়শী নেই। সে এখন অপমান এবং যন্ত্রণায় দগ্ধ এক নিহত আত্মা, যে অভিশাপের বীজ তার মনের গভীরে পুঁতে ফেলেছে। দূর থেকে গ্রামের চাষিরা যারা ময়নার দেহ ফেলে যাওয়ার খবর দিয়েছিল, তারা ভয় আর অস্বস্তি নিয়েই সেই দৃশ্য দেখছিল। তারা দেখল ষোড়শী ধীরে ধীরে সেই ভয়ঙ্কর ভাগাড়ের কাছে চলেছে। ষোড়শী যখন জায়গাটায় গিয়ে পৌঁছল, ময়নার দেহ তখন নোংরা মাটির উপরে পড়ে রয়েছে। দেহের চারপাশে তখনও শকুনের কয়েকটা পালক আর ক্ষত বিক্ষত মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। জয়দীপের গুন্ডারা তাকে ছুঁড়ে ফেলার পরেও শকুনেরা তাদের কাজ করে গেছে বিরাম না দিয়ে। ময়নার শরীর তখন ক্ষতবিক্ষত, যেন তাকে কোনো দানবের ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ষোড়শীর সেই বীভৎস দৃশ্য দেখেও চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে এখনো কোনো জল নেই, নেই কোনো আর্তনাদ, কেবল এক হিমশীতল স্থিরতা। এই নীরবতা যেন তার ভেতরের যন্ত্রণার চূড়ান্ত বিস্ফোরণ। দীর্ঘক্ষণ পর অতি শান্ত কণ্ঠে সে বলে ওঠে, ময়না। ষোড়শী ধীরে ধীরে নিচে হাঁটু গেড়ে বসে। সে তার কদাখার মুখখানা সেই ভাগাড়ের নোংরা মাটিতে পচা জানোয়ারদের ছিঁড়ে খুঁড়ে যাওয়া শরীরের উপরে অবহেলায় পড়ে থাকা ময়নার প্রায় নিঃশেষ হয়ে আসা দেহের উপরে পেতে দেয়। সে যেন শেষবারের মতো মরিয়া হয়ে সেই ক্ষতবিক্ষত দেহে প্রাণের স্পন্দন খুঁজতে চায়। তার মাথা, চুল, মুখ সবকিছুতে তখন ময়নার তাজা রক্ত এবং ভাগাড়ের নোংরা কাদা মাখামাখি হয়ে যায়। বোন, তুই চলে গেলি, চলে গেলি তুই। তোর এই কষ্ট, তোর এই কষ্ট আমি আমি ভুলবো কেমন করে? রক্ত, তোর এই রক্ত। ফিরে আয় না রে বোন, ফিরে আয় না, ফিরে আয় না বোন। একটিবার আমার কাছে ফিরে আয়। কিন্তু কোনো প্রাণের স্পন্দন নেই, কেবল শকুনের ডানা ঝাপটানো শব্দ আর ভাগাড়ের কটু গন্ধ। সেই মুহূর্তে ষোড়শী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মাথায়, চুলে, মুখে, হাতে, কাপড়ে সর্বত্র তখন ময়নার রক্ত আর কাদা। তাকে দেখে তখন আর কোনো মানুষের মতো লাগছে না। ষোড়শী আর কোনো দ্বিধা করে না। সে তার যন্ত্রণা ভুলে অমানুষিক শক্তি দিয়ে বোনের নিথর ক্ষতবিক্ষত দেহটা নিজের কাঁধে তুলে নেয়। এই কাঁধে তোলা যেন শুধু এক মৃতদেহের ভার নয়, এ ছিল প্রতিশোধের এক প্রতিজ্ঞা, যা শীতল কোণার বাতাসকে কাঁপিয়ে দেয়। ওরে বাবা, এই ষোড়শী পাগল হয়ে গেছে। চল চল, ওকে থামাতে হবে। ওকে ধরে আন, এমন করে গেলে আমাদের গ্রামের অমঙ্গল হবে। চাষিরা তখন হতবিহ্বল। বোনের দেহ কাঁধে নিয়ে সেই পাগলিনী যেন এক প্রস্তর মূর্তির মতো আলপথ ধরে আস্তে আস্তে গ্রামের সীমানা পেরিয়ে যেতে শুরু করে। তার হাঁটার ভঙ্গিতে এক অসাধারণ গতি। চাষিরা তাকে দেখে সত্যিই পাগলিনী বলে ধরে নেয়। তারা ভাবে শোকের চোটে ষোড়শী পাগল হয়ে গেছে।
তারা সিদ্ধান্ত নেয় ষোড়শীকে আটকাতে হবে। তারা মাঠ আল ভেঙে সেই পথে দ্রুত ছুটে আসে যেখানে ষোড়শীকে শেষবার দেখেছিল। সেই স্থানে এসে দেখে সেখানে কেউ নেই। জনমানবহীন সেই প্রান্তরে ষোড়শী এবং ময়নার চিহ্ন সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়েছে। তাদের মনে হয় ষোড়শী বুঝি দ্রুত হেঁটে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। ওই কই গেল রে, ওই কই গেল রে, এত দ্রুত কেউ যেতে পারে? এই যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারা মাঠের চারপাশ আলপথ ধরে অনেক দূর পর্যন্ত খোঁজে, কিন্তু বাতাসের মধ্যে মিশে গেছে দুজন, যার মধ্যে একজন জীবিত, অন্যজন মৃত। তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা ঘনিয়ে আসে। গ্রামের বহু মানুষ ষোড়শী আর ময়নার খোঁজে এদিক ওদিক যায়, কিন্তু কাউকেই পায় না। কর্পূরের মতো মিলিয়ে গেছে দুজন। সেই রাতে যখন শীতলকোনা গ্রামে অজানা আতঙ্কের নীরবতা নেমে আসে, তখন অন্য কোথাও আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে চলে। গ্রামের বাইরে এক প্রাচীন জনমানবহীন শ্মশানের ধারে শুয়ে আছে একটা মেয়ে। তার সারা গায়ে রক্ত, মাটি, কাদা। ভালো করে দেখলেও তার বুকের ওঠানামা দেখা যায় না বিশেষ। শ্বাস কি চলছে আদৌ নাকি লাশ ঠিক বোঝা যায় না, তবে তার মুখের মায়াময় সারল্য ভিজে যায় এক পশলা তুলট কুয়াশায়। এক কালো কাপড়ে আবৃত রহস্যময় মানুষ তখন তার পাশে বসে। সে রহস্যময় মানুষটি ওর হাতে মাখিয়ে দেয় এক রাশ শ্মশানের মাটি। সে রহস্যময় মানুষের হাসিতে কেঁপে ওঠে শ্মশান, আর প্রায় সেই সঙ্গেই অমাবস্যার রাতে বিনা মেঘে এক ভয়ানক বজ্রপাত হয় শীতলকোনার আকাশ জুড়ে। শান্ত সবুজে ঘেরা জামতলা গ্রামে এখন আনন্দের উৎসবের রেশ লেগেছে। আমার মানে খোদ গ্রামের বিডিও ত্রিদিবেশ সান্যালের বিয়ে বলে কথা। আমার সাথে ইন্দিরার বিয়েটা হয়েছে মাত্র 3 দিন হলো। এই কটা দিন গ্রামে এক অসাধারণ খুশির পরিবেশ বিরাজ করছে। নতুন বৌমার পদার্পণে যেন গোটা জামতলার এক সতেজ প্রাণশক্তি ফিরে এসেছে। সদ্য বিবাহিত দম্পতিকে দেখতে এবং শুভকামনা জানাতে আশেপাশের বহু গ্রাম থেকে মানুষজনও এসেছে। আমার মাও ছেলের বিয়ের জন্য গ্রামেই এসে কয়েকদিন ধরে আছেন। তিনি এখন তার নতুন বৌমার সঙ্গে গৃহস্থালির কাজে আর গল্পে মেতে আছেন দিব্যি। আমার জীবনের 2 নারীর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় আমার এখানকার সেই অগোছালো সংসার যেন গোছানো আর সুন্দর হয়ে উঠেছে দিনে দিনে। মা আর তার বৌমার সম্পর্ক এত মধুর যে আমার আনন্দ যেন বহু গুণ বেড়ে গেছে। এই পরিবর্তন আর খুশি এই কয়েকটি দিনে আমার সাথে সাথে এখানকার প্রতিটা জীবনকে যেন অন্তর থেকে শান্ত স্নিগ্ধ করে তুলছে। ভেদু গুনিনের ডেরাতেও কিন্তু লেগেছে আমাদের এই আনন্দের ছোঁয়া। যদিও ভেদু নিজে এই সব লৌকিক উৎসবের বাহুল্য বা সমারোহে বিশেষ মনোযোগ দেয় না, কিন্তু আমার নতুন জীবনের খুশি যে তাকেও প্রসন্ন করেছে সেটা বলাই বাহুল্য। ইন্দিরা অত্যন্ত সরল, বুদ্ধিমতী এবং শ্রদ্ধাশীল, তাই ভেদুর মতো কঠিন মানুষেরও হয়তো তাকে এত ভালো লাগে। আমার চারদিকের মানুষগুলোর হাসি মুখ দেখে আমারও মন ভরে ওঠে। মনে হয় এই শান্ত সুন্দর পরিবেশ যেন সব ক্লান্তি ও বিষণ্ণতাকে দূর করে দিয়েছে। এই কটা দিন যেন কেবল নির্মল আনন্দ উপভোগের মুহূর্ত। ঠিক এই ফুরফুরে সময় একদিন সকালে আমার কাছে একটা অপ্রত্যাশিত ফোন এসে উপস্থিত। আমার স্কুল জীবনের ভীষণ কাছের একজন বন্ধু, নাম সুদীপ চক্রবর্তী। সুদীপ এখন সস্ত্রীক হাওড়ার কাছে মহিমপুরে থাকে। ওখানকার পুলিশ বিভাগে ভালো পদে আছে। আরে সুদীপ, এতদিন পর আদৌ তোর মনে আছে আমাকে? বিয়েতেও তো এলি না একবার। আরে ত্রিদিবেশ, তুই তো ভুল পাল্টে ফেললি রে। আমি কেন ভুলবো? তোর বিয়েতে যেতে না পারার কষ্টটা শুধু আমি জানি। ভেবেছিলাম ছুটি পাবো, কিন্তু দেখলি তো পুলিশ লাইনে ছুটি পাওয়া আর আকাশে চাঁদ ছোঁয়া একই ব্যাপার। মন থেকে তো ছিলাম রে ভাই। ঠিক আছে বুঝলাম, কিন্তু 3 দিন তো হয়ে গেল, একটু ফোন করার সময় পাস না?
নাকি মহিমপুরের বাতাসে বন্ধুত্ব উড়ে যায়? আরে না না, তোর বৌদিকে নিয়ে তো মেতে ছিলি কদিন, তাই আর বিরক্তি করিনি এর মধ্যে। এখন কদিন আমাদের জন্য রাখ। শোন, তোকে এই জন্যই ফোন করেছি। আমি তো জানি তোর ছুটি নেওয়া এখন ভীষণ কঠিন, তাই ভাবলাম আমাদের কাছেই চলে আয় না দুদিনের জন্য। হাওড়ার কাছে মহিমপুর, এখানে আমাদের কোয়ার্টার্স বেশ শান্ত, আবহাওয়াও দারুণ, বিশেষ করে এখন এই শীতের শুরুতে। তোর কাছে দুদিনের জন্য? হ্যাঁ রে, বৌদিকে নিয়ে চলে আয়। আমি আর মিতালি তোর জন্য অপেক্ষা করব। তোর মতো ভিআইপি বন্ধু এসেছে শুনলে আমাদের ডিউটিতেও একটু ছাড় পাবো, বুঝলি তো? আর বৌদিরও একটু হাওয়া বদল হবে। কি বলিস, প্ল্যানটা ফাইনাল কর। তা মন্দ বলিসনি। সত্যি এখন কোথাও দূরে যাওয়া সম্ভব নয়, আর তোর কাছে গেলে বহুদিন পর তোর সঙ্গে অনেক গল্প করার সুযোগ হবে। বৌদির সাথে ইন্দিরার সময়টাও ভালো কাটবে। তা বৌদি কেমন আছে? সব ভালো আছে। তোকে আর নতুন বৌদিকে আপ্যায়ন করার জন্য তো আমার স্ত্রী মুখী আছে রে। ঠিক আছে, বৌদির হাতে ভালো রান্না আর তোর সাথে সেই পুরনো আড্ডা আর গল্পগুজব, এসব কি মিস করা যায়? অবশ্যই যাব। কাল সকালে রওনা হয়ে যাচ্ছি, তুই তৈরি থাকিস। হ্যাঁ, পারফেক্ট। তোরা কখন আসছিস আমাকে জানাস। আমি বাড়ি ফিরে মাকে সব জানালাম। সুদীপ আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। মা ওকে বেশ ভালোই চেনে। ওর ইচ্ছে আমি যেন সস্ত্রীক দুদিনের জন্য ওর বাড়িতে ঘুরে আসি। মনটা সত্যিই যেতে চাইছে। মাও আপত্তি করল না। আহারে, যা বাবা, দুদিন ঘুরে আয়। বৌমাকে নিয়ে একটু বাইরে যা না, দেখবি মনটা কত ভালো থাকবে। সেদিনই ছুটির আবেদন করে দিলাম। এমনকি মোড়ল মশাইয়ের বাড়ির আড্ডায় কথাটা তুললাম। জয় বম তারক বম, জয় বম। বাহ বাহ, বেশ ভালো। নববিবাহিত জীবনে একটু ঘুরে আসা দরকার। মন শান্ত হবে। জীবনে এই আনন্দগুলোও তো দরকারি। সত্যিই তাই। কাজের যা চাপ, তাতে এখনই দূরে কোথাও বেড়াতে যেতে হলে ওর কমপক্ষে ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে। এই মুহূর্তে দূরের কোনো ছুটি নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু হাওড়ার কাছে মহিমপুরে দুদিনের জন্য সুদীপের বাড়িতে ঘুরে আসলে বেশ ভালোই হবে। অফিসিয়াল কাজের ওপরও খুব বেশি প্রভাব ফেলবে না। কিন্তু হঠাৎ এর মধ্যেই বাদ সাধল রৌদ্র। গুরুদেব, আমিও যাব। শুধু আমি না, আপনিও যাবেন? এ কিরকম ছেলে মানুষ! ওরা স্বামী স্ত্রী ঘুরতে বেড়াতে যাচ্ছে, তুই গিয়ে কি করবি? হ্যাঁ না গুরুদেব, আমাকে বিশ্বাস করুন। আমার মন বলছে আমাদের যাওয়াটা খুব দরকার। আমার কেমন যেন লাগছে, যেন একটা অন্ধকার আমাদের পথেই অপেক্ষা করছে। এই যাওয়াটা সাধারণ বেড়াতে যাওয়া হবে না গুরুদেব, আপনি মিলিয়ে নেবেন। মানেটা কি? হ্যাঁ, প্রথমবার মা লক্ষ্মী বিয়ের পর বেড়াতে যাবে, সেখানে এসব কি ধরনের কথাবার্তা? রৌদ্রের অস্থিরতা আর তার ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা আমার অজানা নয়। ভেদু নিজেও কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে, কদিনের আনন্দের পর কি তবে আবার অভিশাপের আহ্বান এলো? আমি চিন্তিত হয়ে পড়লাম। যতটা না নিজের জন্য, তার থেকেও বেশি বন্ধুর জন্য। আমরা যদি বিপদের ভয়ে আমন্ত্রণ এড়িয়েও যাই, বন্ধুকে সাবধান করব কিভাবে? ভেদু, ছেলেটা যখন এত করে বলছে, আর তোমারও তো একটু বিশ্রাম দরকার, চলো না। আমার বন্ধুর আপ্যায়নটা দেখলে খুশি হবে। একটু হাওয়া বদল হোক। জয় বম তারক বম। ঠিক আছে, যখন আপনার মন এমন অস্থির, তখন তো সে কথা মানতেই হয়। কতদিন পর ঘুরতে যাব। আমি তৎক্ষণাৎ রৌদ্রের কথা মতোই ব্যবস্থা করে ফেললাম। সুদীপকে ফোন করে নিশ্চিত করলাম যে আমি সস্ত্রীক তো আসছি বটেই, তবে আমার সঙ্গে আসছে ভেদু আর রৌদ্র। রাতের গভীর প্রহর। বিডিও ত্রিদিবেশ সান্যালের সস্ত্রীক মহিমপুর যাত্রার সব আয়োজন সম্পন্ন। গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভেদু নিজের ডেরায় শুয়ে থাকলেও তার চোখে ঘুম আসে না। রৌদ্রের অস্থিরতা এবং তার নিজের মনে চেপে বসা অজানা আশঙ্কার কারণে সে চোখ বুজেও ভেতরে ভেতরে অস্বস্তি আর চাপা উত্তেজনা অনুভব করে। ভেদু নিজেও অন্তর থেকে জানে রৌদ্রের এই স্বতঃস্ফূর্ত আগ্রহের পিছনে কোনো গভীর কারণ আছে। এই অস্থিরতা দূর করতে ভেদু একসময় নিজেকে সম্পূর্ণ শান্ত করে।
সে চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হয়। সে হয়তো কোনো আসন্ন বিপদের সূচনা জানতে চায়। সে ধ্যানের গভীরে যেতেই ভেদুর চেতনা যেন এক ভিন্ন রহস্যময় জগতে প্রবেশ করে। সে এক আশ্চর্য স্বপ্ন দেখতে শুরু করে। না, আসলে স্বপ্ন নয়, এ যেন কোনো অতীন্দ্রিয় জগতের এক ভয়ানক অমোঘ দর্শন। ভেদুর মনে হয় তার পায়ের তলার মাটি কাঁপছে, তার চারিদিকের দৃশ্যপট ঘুরতে শুরু করে। ভেদু নিজেকে আবিষ্কার করে এক প্রাচীন জনমানবহীন শ্মশানের মাঝে। এই শ্মশান বহু শতকের পুরনো, চারদিকে শুধু ছাই আর আধপোড়া কাঠ, বাতাসে পোড়া মাংস আর পচনের ভীষণ কটু গন্ধ। পরিবেশ অন্ধকার, ভয়াবহ, অপবিত্র। আর সেখানে শ্মশানের এক কোণে একটি বিশাল অতিগায় বটগাছের নিচে এক জটিল ও বিপজ্জনক আয়োজন চলছে। ভেদু দেখে সেখানে বসে আছে এক যুবতী। তার শরীর রক্ত আর নোংরা কাদায় মাখা, যেন সে এক বিরাট হত্যাকাণ্ড ঘটিয়ে এসেছে। চোখ দুটো হিংস্র, স্থির এবং জ্বালাময়, কিন্তু মুখের রেখায় লেগে আছে অসহনীয় যন্ত্রণার গভীর ছাপ। সেই যুবতীর পাশে বসে আছে রক্তাম্বরে আবৃত এক রহস্যময় একজন ব্যক্তি। তার মুখ কালো কাপড়ে সম্পূর্ণ ঢাকা, তাই সে নারী না পুরুষ তার পরিচয় কিছুই বোঝার উপায় নেই। কেবল তার চোখের গভীর মণি দুটোতে ভীষণ অলৌকিক এক তেজ। ভেদুর মনে হয় এই চোখের মণি সে দেখেছে, কিন্তু কোথায়? ওদের সামনে স্থাপন করা এক অদ্ভুত কালো পাথরের মূর্তি। এই মূর্তি কোনো পরিচিত দেবী মূর্তি নয়, এক অদ্ভুত দর্শন পাখির মূর্তি। বিশাল ছড়ানো দুই ডানা, লম্বা তীক্ষ্ণ ঠোঁট। ডানাগুলো এতটাই প্রসারিত যে মনে হয় সে এখনই উড়াল দেবে। কিন্তু বিস্ময়করভাবে দেহের নিচের ভাগ নারীর। সেই নারীর শরীরে উডৌল যৌবন ধরা পড়েছে, কিন্তু মুখাবয়বের নির্মমতা আর এক কঠিন প্রতিজ্ঞা। সে পক্ষী দেবী বসে আছে এক হিংস্র বনবেড়ালের উপর। সে বনবেড়ালও কম বিচিত্র নয়, তার ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে সাদন্ত। এ কি বিচিত্র রূপ! বিড়ালের উপর কোনো পাখি! আমার খুব ভুল না হলে এ যে কোনো বৃহৎ শক্তি। ভেদুর নড়বার ক্ষমতা মাত্র নেই। সময়ের সারণী পেরিয়ে এসে সে কেবলই নীরব দর্শক, তাই নিশ্চুপে দেখতে থাকে সেই বিচিত্র দৃশ্য। সে রহস্যময় গুরু তখন যুবতীকে নিয়ে একের পর এক অদ্ভুত আচার করাতে থাকে। হিংস্র, রক্তপিপাসু এবং পাপাচারে পূর্ণ এক অজানা সাধনার সাক্ষী থাকে স্বয়ং ভেদু গুণিন। যুবতী সেই আচারগুলো পালন করে যন্ত্রের মতো, যেন তার নিজের কোনো বোধ নেই। গুরুর নির্দেশে যুবতী যেন কোথা থেকে একখানা কালো ডাহুক ধরে আনে, তার হাতের মুঠো শক্ত করে তার গলায় চেপে বসে আছে। তার মধ্যে ডাহুক প্রাণ ভয় ছটফট করতে থাকে। গুরু যুবতীর হাতে একটা ধারালো কৃপান তুলে নেয়। যুবতী কোনো দ্বিধা না করে সেই ডাহুকটাকে নির্মমভাবে মেরে ফেলে। তারপর সে ডাহুকের বুক চিরে তার ভেতরে ঢুকিয়ে দেয় এক গোছা পাকানো কালো চুল। ভেদু অবাক দৃষ্টিতে দেখে এরপর ওরা মদ দিয়ে এক মণ্ড আটা মেখে নিচ্ছে। সেই মণ্ড দিয়েই ডাহুকটির কাটা জায়গাটা টিপে টিপে ভরাট করে দেওয়া হয়। শ্মশানের বাতাস ঘন হয়ে ওঠে। মা, মারে মা, মা, তোর শক্তি আমায় দে মা, তোর শক্তি আমায় দে। ওই শকুনের টানা দে, পাপির মাংস চিড়ে নে মা, পাপির মাংস চিড়ে নে তুই। জ্বালা জ্বালা। ভেদু বুঝতে পারে এই যুবতী বড় যন্ত্রণাগ্রস্ত আত্মা। তার শক্তির জোর যত না কালোতন্ত্রের, তার চাইতে বেশি তার মনের যন্ত্রণা দিয়েই এই শক্তি তৈরি করেছে সে। এই শক্তিকে থামানো না গেলে অনেকের বিপদ আসন্ন। যুবতীর মুখাবয়বে পবিত্রতা আর হিংস্রতার যে দ্বন্দ্ব দেখছিল ভেদু, তা স্পষ্ট হয়ে যায়। এই প্রতিশোধের শক্তি থামানো অসাধ্য। ঠিক সেই মুহূর্তে যখন শ্মশানের তন্ত্রাচার চরম সীমায় পৌঁছায়, তখন ভেদু শোনে এক ভীষণ করুণ কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরটি আসছে শূন্য থেকে, যেন আলো বাতাসের সাথে মিশে। কণ্ঠস্বর কোমল, ভীত এবং তীব্র যন্ত্রণায় ভরা। ভেদু বাবা, আমার দিদিটাকে বাঁচাও ভেদু বাবা, দিদি ভুল পথে যাচ্ছে,
ওর মন শান্ত হচ্ছে না, ওর চোখ শুধু প্রতিশোধ দেখছে। ওকে থামাও। বালিকার সেই আত্মার আহ্বান যেন ভেদুর কপালে তীব্র আঘাত সৃষ্টি করে। ভেদুর ধ্যান মুহূর্তে ভেঙে যায়, সে ধর্মড়িয়ে উঠে দাঁড়ায়। তার শরীর তখন ঘামে ভিজে গেছে, চোখ দুটো উত্তেজনার আশঙ্কায় জ্বলছে। সে বুঝতে পারে না রৌদ্রের অস্থিরতা কিংবা তার মহিমপুরে যাত্রার সাথে এই ঘটনার কি সম্পর্ক। বরং অনেকগুলো নতুন প্রশ্ন জমা হতে থাকে তার মনে। ঘরের বাইরে দাওয়ায় অন্যান্য দিনের মতো রৌদ্র বসে, তার ঠোঁটের কোণে ওটা কি মুচকি হাসি? ভেদু, রৌদ্র, বিডিও ত্রিদিবের সান্যাল এবং তার সদ্য বিবাহিত স্ত্রী ইন্দিরা সবাই দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে যখন সুদীপ চক্রবর্তীর বাড়িতে এসে পৌঁছল, তখন সন্ধ্যা নেমে গেছে। সুদীপের কোয়ার্টার মহিমপুরের একটু নিরালা অংশে। ঘড়িতে তখন প্রায় 6:30 বাজে। চারিদিকে অদ্ভুত গোধূলি, কিন্তু বাকি কিছুর দিকে ভেদুর ধ্যান নেই, কারণ সে আসার সময় থেকেই এক গম্ভীর নীরবতা অনুভব করে চলেছে। এই নীরবতা শান্তির নয়, এই নীরবতা যেন কোনো ভয়ঙ্কর ঘটনার আগের নিস্তব্ধতা। সুদীপের স্ত্রী মিতালি অবশ্য সকলকে উষ্ণ আপ্যায়ন করে। মিতালি বাইরে থেকে শান্ত থাকলেও তার চোখে মুখে এক অস্বাভাবিক উদ্বেগ লক্ষ্য করে ভেদু। ভেদু লক্ষ্য করে যে ত্রিদিবেশের বন্ধু সুদীপ বাড়িতে নেই। কি বলবো দাদা, আপনাদের এত কষ্ট করে আসতে হলো, অথচ উনি... আরে বৌদি, কেন এমন করছো বলো তো? কোনো সমস্যা নেই, নিশ্চয়ই কোনো জরুরি কেস এসেছে। হ্যাঁ, গত 2 দিন ধরে একটা ভীষণ ঝামেলা চলছে। উনি সকালে গেছেন, এখনো ফেরেননি। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই ওকে দৌড়তে হয়েছে। ভেদু মিতালির চোখে সেই অস্বাভাবিক উদ্বেগ লক্ষ্য করে। মিতালির কণ্ঠস্বরে চাপা আতঙ্ক। চিন্তা করো না বৌমা, পুলিশদের জীবন এমনটাই। রৌদ্রকে কিন্তু সারা পথ বেশ খুশি দেখাচ্ছিল। সে ট্রেনে নতুন বৌদির সঙ্গে গল্প করেছে, পরিবেশ উপভোগ করেছে, কিন্তু মহিমপুরে পা দিয়েই সেও কেমন যেন আনমনা হয়ে গেছে। ভেদুর কথা শুনে সেই সবেমাত্র একবার তার গুরুদেবের দিকে তাকালো, তারপরে চোখ দ্রুত নামিয়েও নেয়। এই এলাকার অদ্ভুত নীরবতা এবং মিতালির চাপা ভয় যেন তাকেও স্পর্শ করেছে। ভেদু বুঝতে পারে রৌদ্র সেই ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে গিয়েছে, যা সে রাতে স্বপ্নে দেখেছিল। রাত তখন প্রায় 10টা। সবাই তখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় সুদীপ বাড়ি ফিরল। তার চোখ মুখ ক্লান্ত, জামাকাপড় ধুলোয় মাখা। ভেদু দূর থেকেই লক্ষ্য করল সুদীপের শরীর সামান্য কাঁপছে, যেন সে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছে। কি রে সুদীপ, কি হয়েছে তোর? এত ক্লান্ত কেন? আরে এই তো ত্রিদিবেশ, কেমন আছিস ভাই? কতদিন পর দেখা। তবে হ্যাঁ, সবার আগে আমি ভেদু বাবাকে একটা প্রণাম করি। হ্যাঁ, তোর লেখায় কত পড়েছি ওর কথা। বাবা, আপনার কাছে ক্ষমা চাইছি। আমি মানে আপনার মতো মানুষ আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, আর আমি কি না। থাক 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 থাক, কি করছো কি? আমি সামান্য মানুষ, মায়ের সন্তান মাত্র। জয় বম তারক বম। আমার সামনে আবার আপনি আগে কিসে রে? আর তাছাড়া তোমার মতো পুলিশের জীবনে কর্তব্য কাজ সবসময় আগে। এসো এসো, বসো বসো। যদি আপত্তি না থাকে বলো দেখি, কি এমন ঘটনা ঘটলো যা তোমাকে এমন চিন্তায় ফেলে দিয়েছে? আসলে ভেদু বাবা, এই কেসটা না ঠিক সাধারণ নয়। আমার থানার আন্ডারে শীতলকোনা বলে একটা গ্রাম আছে। গত 2 দিন ধরে সেখানে পরপর কিছু ভয়ঙ্কর আর অদ্ভুত মৃত্যু ঘটেছে। প্রথম যে মানুষ এর শিকার হয় সে আবার খোদ জমিদারের ছেলে, নাম জয়দীপ রায়। জমিদারের ছেলে? সে তো খুবই প্রভাবশালী। তার মানে তোর ওপর তো মারাত্মক চাপ আছে। আর এর মধ্যে আমরা এসে কি বিপদেই না ফেললাম তোকে। কি সব বলছিস? আমি নিজে নিমন্ত্রণ করে তোদের নিয়ে এসেছি, তাই এসব কথা বলিস না। তবে হ্যাঁ, চাপ সত্যিই প্রচণ্ড বেড়েছে, কারণ এইবার আমার হাতে সত্যি কোনো সূত্র নেই যা দিয়ে আমি কেসটা সলভ করতে পারবো। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম, লাশের কোনো চেহারা সুরতের সন্ধান পাইনি, কারণ লাশের সর্বাঙ্গ ছিল খোবলানো, মাংস বিশেষ অবশিষ্ট ছিল বলে মনে হয় না। যখন আমি পৌঁছেছি তখন রক্তে ভাসছে চারপাশ, যেন কোনো হিংস্র জানোয়ার তাকে চিঁড়ে খেয়েছে। বুঝলি ত্রিদিবেশ, এই কেসটা আমাকে পাগল করে দেবে, পাগল। আমি এত বছর ধরে পুলিশে কাজ করছি, কত খুন, কত বিভৎসতা দেখেছি, কিন্তু এমন এমন নির্মমতা কোনোদিন দেখিনি। প্রথম ঘটনাটা ঘটেছিল ওই প্রভাবশালী জমিদারের ছেলের সঙ্গে।
তারপর পরপর 5 জনের মৃত্যু, সবগুলো একই রকম, লাশের দিকে তাকানো যায় না। আমি শহর থেকে ওই লাশ কাটার ডাক্তার ডেকেছিলাম ময়না তদন্তের জন্য, কিন্তু ডাক্তার সেও তো ভয় কাঁপছিল। সে বলল মানুষের নখ বা দাঁতের কাজ নয় এটা, কোনো হিংস্র জন্তু অথবা অন্য কিছু। সুদীপ এক মুহূর্ত থামে, তার গলা শুষ্ক। ত্রিদিবেশ ও ইন্দিরা, এমনকি রৌদ্রও তখন নির্বাক। সকলে স্তব্ধ হয়ে সুদীপের কথা শুনছিল। রৌদ্রের চোখ দুটো ভেদুর দিকে নিবদ্ধ, যেন সে ভেদুর মনের কথা পড়বার চেষ্টা করছে। হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান, ওরা তো সংখ্যায় কম নয়, অন্তত 10-12 জন ছিল যারা এই মৃত্যুগুলো ঘটতে দেখেছে। ওরা সবাই একই কথা বলছে এক পাল বিশাল আকারের শকুন এসে ওই সকলের চোখের সামনে লোকটাকে আক্রমণ করেছিল। তারা নাকি আকারে সত্যিই বিশাল, স্বাভাবিক শকুনের আকারের চেয়েও 3 গুণ বড়। সেই শকুনগুলো দিনের আলোয় প্রায় খুবলে খেয়েছে লোকটাকে। জীবন্ত মানুষটা ওরা প্রথমে তার ওই চোখ, নাক, কান ছেড়ে নিয়েছে, তারপর শরীর থেকে টেনে টেনে ছিঁড়েছে মাংস, যেন কোনো মাংস খেয়ে খুব দানও বা কাছ থেকে নেমেছিল, বুঝলি? যারা দেখেছিল তারা সবাই গ্রামের লোক, তারা চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, কিন্তু তারা নাকি নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারেনি, 1 ইঞ্চিও না। কি বলছিস? নড়তে পারেনি মানে? ওরা দৌড়ে পালায়নি কেন, বা লোকটাকে বাঁচাতে চেষ্টা করেনি কেন? এটাই তো রহস্য। ওরা বলছে কে যেন ওদের পা আটকে ধরে রেখেছিল, ওদের পা যেন মাটির সঙ্গে লেগে গিয়েছিল, যেন কোনো এক অলৌকিক শক্তি ওদের স্থির করে রেখেছিল। চোখের সামনে তাদের গ্রামের লোকটা বিভৎসভাবে মারা গেল, আর ওরা একখানা আঙুলও নাড়িয়ে বাঁচাতে পারল না। যারা চোখের সামনে ওইসব দৃশ্য দেখেছে তাদের মানসিক অবস্থাটা একবার চিন্তা কর। কিন্তু কী বল দেখি, আমি তো এসব কথা রিপোর্টে লিখতে পারবো না, হেড অফিস থেকে উড়িয়ে দেবে পাগলের প্রলাপ বলে। তবে এটাও মেনে নেওয়া শক্ত যে একসাথে গ্রাম শুদ্ধ মানুষ সব পাগল হয়ে গেছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, 2 দিনে আমার হয়েছে পাগল হবার দশা। আরও অবাক কাণ্ড কী জানিস, ওই এলাকার ওই শীতলকোনা গ্রামের মানুষ ছাড়া কেউই নাকি এইসব বিশাল শকুনদের দেখতে পায়নি। মানে কি, তুই নিজে দেখিসনি? না, আমি যখন গিয়েছি তখন শুধু লাশ পড়ে আছে আর চারদিকে রক্ত। অন্য গ্রাম বা এলাকার মানুষ যারা ঘটনার পর শীতলকোনা গ্রামের কাছাকাছি গিয়েছিল, তারা কেউ এই বিশাল আকারের শকুনদের বা আক্রমণকারী পশুদের কথা বলেনি। কেবল শীতলকোনার মানুষ যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই বারবার ওই দৈত্যাকার শকুনের কথা বলছে। এমনকি গ্রামের মোড়ল মশাই, খুব ধীর স্থির মানুষ, তিনিও ভয় কাঁপছিলেন। তিনি বারবার আমাকে শপথ করে বলছিলেন তিনি নিজের চোখে দেখেছেন। সুদীপ, আমাকে খুব ভোরে ওই গ্রামে যেতে হবে। এ কোনো সাধারণ মৃত্যু নয়, এই মৃত্যুর কারণ অত্যাচার এবং প্রতিশোধ। তোমরা কেউ কোনো কথা বলবে না, বাধা দেবে না, না হলে সত্যিই এরপর অনিষ্ট হবে। এই মৃত্যুগুলো কোনো মানুষের কাজ নয়। আমাকে ওই শীতলকোনা গ্রামে যেতে হবে খুব ভোরে। রুদ্র তখন সেই প্রথম থেকেই মাথা নিচু করে বসেছিল। ভেদুর কথায় সে ধীরে ধীরে মুখ তোলে। সে ভেদুর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়িয়ে জানান দেয় যে সেও তৈরি। ভেদু, রৌদ্র আর বিডিও ত্রিদিবেশ সান্যাল খুব ভোরে সুদীপের সাথেই শীতলকোনার উদ্দেশ্যে রওনা দেয়। সুদীপের বারণ সত্ত্বেও ত্রিদিবেশ ভেদুর সঙ্গে যাওয়ার জন্য জেদ করে, কারণ বন্ধুর বিপদ এবং এই অলৌকিক রহস্য তাকেও শান্তি দিচ্ছে না। ভেদুর মুখে তখন সেই গভীর স্থিরতা। ভিডিও স্যার, এই যাত্রাটা খুব সাবধানে থাকতে হবে। আপনি একজন সরকারি কর্মচারী আর আমি একজন গুণী। এই গ্রামের মানুষ আপনাদের বিশ্বাস করে, আর আমার কাজ হলো সেই বিশ্বাসের মর্যাদা রাখা। আমি সব বুঝি ভেদু, আমি কোনো কথা বলবো না, শুধু তোমাদের পাশে থাকবো। শীতলকোনার পথে হাঁটতে হাঁটতে ভেদু এক অদ্ভুত চাপ অনুভব করে। এই বাতাস যেন ভারী, তাতে প্রতিশোধের এক তীব্র গন্ধ মিশে আছে। সময়ের সাথে শীতলকোনার ভেতরে তারা প্রবেশ করে। গ্রামটা যেন মৃত্যুপুরী। দিনের আলো ফুটলেও মানুষের চোখে ভয়, মুখে নিস্তব্ধতা। ভেদু প্রথমেই গ্রামের মোড়ল এবং কিছু বয়স্ক মানুষের সঙ্গে কথা বলতে যায়। ভেদুর পরিচয় জেনেই অনেকেই তার পায়ে লুটিয়ে পড়তে যায়। ভেদুর এসব চিরকালের অপছন্দ, সে একটু হলেও বিরক্ত হয়। বাবা, আপনারা এসেছেন, রক্ষা করুন। আর যে এভাবে বাঁচা যাচ্ছে না, এর আগে গ্রামে এমন কিছু হয়নি। এটা কোনো মানুষের কাজ নয় বাবা, আমরা সবই জানি।
এ হলো ওই অতৃপ্ত আত্মার অপকীর্তি। ওর হাত থেকে বাঁচান, আমাদের আমাদের বাঁচান। আত্মা? কার আত্মা? ওই যে বাবা, ভোলার ছোট মেয়েটার, ময়নার। ওকে জমিদারের ছেলে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে শেষ করে দিয়েছিল। তারপর আর সৎকার করা হয়নি বাবা। লাশটা ভাগানের রাস্তা থেকে ওর বোনের সাথে গায়েব হয়ে গেছিল। আমরা সবাই নিশ্চিত বাবা, এ তারই আত্মা পেতনি হয়ে এইসব কাণ্ড ঘটাচ্ছে। সে প্রতিশোধ নিচ্ছে, হ্যাঁ সে প্রতিশোধ নিচ্ছে। ওই যে বিশাল বিশাল শকুনগুলো দেখা যাচ্ছে, ওগুলো নির্ঘাত ময়নার প্রেতাত্মা। ও রাগ, ওই যন্ত্রণা, তারই ফল এটা। ভেদু শান্তভাবে তাদের কথা শুনে বিডিও স্যারের প্রশ্ন মাখানো চোখ দুটোর দিকে আলতোভাবে চেয়ে উত্তর দেয়, কিন্তু আমার তা মনে হয় না বিডিও স্যার। মানুষের চোখে যা প্রেতিনি, তা আসলে জীবন্ত মানুষেরই প্রতিশোধের আগুন। আত্মা প্রতিশোধ নেয় না, নেয় সেই ক্ষত বিক্ষত মনটা। তারা গ্রামের পথ ধরে হাঁটতে থাকে। হঠাৎ একটা মেটে বাড়ির সামনে এসে রৌদ্র থেমে যায়। রৌদ্রের চোখ দুটো তখন যেন অন্য কিছু দেখছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো কি? থামলি কেন? গুরুদেব, গুরুদেব, এখানে এখানে ভীষণ কষ্ট আছে। আর কি রক্তের গন্ধ। এই বাড়িটা, এখানে কিছু একটা হয়েছিল। আমরা চেয়ে দেখলাম বাড়ির দাওয়ায় বসে আছে একটা মাঝবয়সী লোক, পাগল মতন। তার চোখ দুটো শূন্য, তার মুখে দাড়ি গোঁফ এলোমেলো। সে মাঝে মাঝে ফিসফিস করে কি যেন বলে আর কাঁদে। কে এই লোকটা? ও হলো ভোলা ঘোষ, ওই যে মেয়েটা মারা গেছে তার বাবা। সে তো পুরো পাগল হয়ে গেছে মেয়ের শোকে। প্রথম দিকে আমরা তো ভেবেছিলাম দিদির মতো হয়তো বাবাকেও টেনে নিল মেয়েটা, কিন্তু এখন যা অবস্থা, সেই মেয়ে গ্রাম শুদ্ধ সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। এসো রৌদ্র, কাছে যাই। ভেদু, রৌদ্র আর ত্রিদিবেশ ধীরে ধীরে ভোলা ঘোষের সামনে যায়। লোকটা তখন বিড়বিড় করছে, তুই ডাইনি, তুই ডাইনি, তুই ডাইনি, 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 ডাইনি। তোর জন্যে, সব তোর জন্য হলো, সব তোর জন্য হলো। হঠাৎ সেই পাগল লোকটার সামনে যেতেই রৌদ্রর চোখ বন্ধ হয়ে যায়। রৌদ্রর সামনে যেন অতীতে ঘটে যাওয়া সব দৃশ্য ভেসে ওঠে। ময়না আর ষোড়শীর ভালোবাসা, ময়নার পরিণতি, বড় মেয়ের ওপর পিতার অকারণ তীব্র দোষারোপ, বোনের নিথর দেহ ভাগাড়ে পড়ে থাকা এবং সেই বোনের দেহ কাঁধে নিয়ে যুবতী ষোড়শীর অভিশাপের মতো নীরব যাত্রা। রৌদ্র সেই মুহূর্তে যেন তাদের মনের যন্ত্রণা অনুভব করে অন্তর থেকে। ভাগাড়, ভাগাড়, রক্ত, দিদি! ভেদু দ্রুত রৌদ্রকে ধরে ফেলে। রৌদ্রের সেই চিৎকার যেন ভেদুর কানে ঝংকার তোলে। ভেদুর মনে পড়ে যায় তার ধ্যানের সেই যন্ত্রণাগ্রস্ত যুবতীর কথা। রৌদ্র একটু ধাতস্থ হলে যতটা দেখেছে সেই সবটাই খুলে বলে সে ভেদুকে। তবে ষোড়শী গ্রাম থেকে বেরিয়ে ময়নার দেহ নিয়ে কোথায় গিয়েছিল সেই কথা রৌদ্রের নিজেরও অজানা। সব শুনে ভেদু বুঝতে পারে গ্রামের মানুষ যাকে ময়নার প্রেতাত্মা বলছে, সেই প্রতিশোধের বীজ বুনেছে ময়নার দিদি। আর অলক্ষ্যে সেদিন তার ধ্যানে ভেসে আসা করুণ কণ্ঠস্বরটি ছিল সেই বালিকা ময়নার। বালিকা মরার পরেও দিদির ওপর আসা এই ভয়ঙ্কর অভিশাপ থামাতে চায় আজও। মেয়েটার নাম কি ছিল এই যুবতীর, যে এখন নিরুদ্দেশ? তার নাম ষোড়শী। ভেদু নামটা শোনার সঙ্গে সঙ্গে তার স্বপ্নের সেই যুবতীকে যেন বিবেক দিয়ে চিনতে পারে। ষোড়শী, সে অপমানিত কুরূপা মেয়েটি, যার মনোজগৎ ভেঙে গিয়েছিল পিতার দোষারোপ আর বোনের মৃত্যুতে। ভেদু ষোড়শীর সেই গভীর মনোকষ্ট অনুভব করে, বুঝতে পারে এই প্রতিশোধের আগুন হলো মানবিক যন্ত্রণারই বহিঃপ্রকাশ। ষোড়শী, এই নামটার মধ্যে কত কান্না লুকিয়ে আছে। সেই অপমান, সেই যন্ত্রণা, সেটাই আজ বিকৃত শক্তির জন্ম দিয়েছে। কিন্তু ভেদু বেশ অবাক হয়। ষোড়শীর মতো এক গ্রাম্য বালিকা যে এই গ্রামের সাধারণ জীবনযাপন করত, সে এমন ভয়ানক তন্ত্রাচার শিখল কি করে? কে সেই রহস্যময় গুরু যার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল? ভেদুর সব প্রশ্নের উত্তর তখন অজানা। বিডিও স্যার,
এটা শুধু খুন নয়, এটা একটা অভিশাপের প্রতিশোধ। আর এর পেছনে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক। জানি না ওই ষোড়শী আর ময়নার দেহ এখন কোথায় আছে। সবার আগে আমাদের তাদেরকেই খুঁজতে হবে। ভেদু ভোলা ঘোষের বাড়ির সামনে থেকে সরাসরি জমিদার বাড়ির দিকে রওনা দেয়। সুদীপ চক্রবর্তী অনিচ্ছা সত্ত্বেও ভেদু ও রৌদ্রকে সঙ্গে নিয়ে যায়। সুদীপের মনে তখনও পুলিশি যুক্তির সঙ্গে এই অলৌকিক রহস্যের একটা দ্বন্দ্ব চলছে। ভেদু বাবা, জমিদার বাড়িতে এখন পুলিশি ব্যারিকেড, লোকজনের ভিড়, ওখানে গিয়ে কি কিছু লাভ হবে? আপনার কি কোনো পুজোর ব্যবস্থা করতে হবে? না হে সুদীপ, আমার কোনো পূজার উপাচার চাই না। শুধু তোমার ওই রক্তমাখা মাটিটুকু চাই, যেখানে প্রথম আঘাত আনা হয়েছিল। জমিদার বাড়িতে পৌঁছে ভেদু সরাসরি সেই স্থানে যায় যেখানে জমিদারের ছেলে জয়দীপের মৃত্যু ঘটেছে। জায়গাটা তখনও রক্তের কালচে দাগ আর বিকৃত চিহ্ন বহন করছে। সুদীপ আর ত্রিদিবেশের মুখ ঘৃণায় আর আতঙ্কে কুঁচকে ওঠে। ভেদু সেই স্থানে দাঁড়িয়ে আবিষ্টের মতো চোখ বন্ধ করে। তার মনে হয় যেন মাটি নিজেই ময়নার অপমানের জ্বালা আর ষোড়শীর ক্রোধ ধারণ করে রয়েছে। বাতাস যেন দীর্ঘশ্বাস ফেলছে। মাটি এখন অভিশাপের ক্ষেত্র। ষোড়শীর প্রতিশোধের আগুনে এই জায়গা পবিত্রতা হারিয়েছে। এখানে কোনো বিচার হবে না, শুধু যন্ত্রণা ফিরতি দেবে। ভেদু যখন তার ধ্যানের গভীরে, ঠিক তখনই বিপত্তি ঘটে। হঠাৎ রৌদ্র জ্ঞান হারানোর মতো অবস্থায় মাটিতে বসে পড়ে। তার মুখ নীল হয়ে আসে, চোখ দুটো উল্টে যায়। রৌদ্র, রৌদ্র, কি হলো তোর? গুরুদেব, এখানে এক ভয়ঙ্কর যন্ত্রণা। মনে হচ্ছে কেউ আমাকে গলা টিপে ধরছে। বাতাস নেই, আমি একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি, খুব করুণ কান্না। এ যন্ত্রণার শেষ নেই। ভেদু দ্রুত তার হাত রৌদ্রের মাথায় রাখে। ভেদু জানে রৌদ্রের ষষ্ঠ ইন্দ্রিয় খুব শক্তিশালী। এই জায়গাটার ক্ষতবিক্ষত আত্মার যন্ত্রণা রৌদ্রের উপর ভর করেছে। ভেদু রৌদ্রকে মন্ত্র পড়ে শান্ত করে। শান্ত হ, শান্ত হ, এ ভয় নয়, এ হলো সেই অভিশাপের শক্তি। ওই কান্না তোর কানে নয়, তোর মনে বাজছে, তোর মনে। ভেদু তখন বুঝতে পারেন ষোড়শীর প্রতিশোধের শক্তি জমিদার বাড়ি সহ পুরো গ্রামকে অভিশাপের ক্ষেত্রে পরিণত করেছে। এই প্রতিশোধের চক্র থামানো যাবে না, কারণ ষোড়শীর হৃদয়ের যন্ত্রণা তখনও তাজা। যতক্ষণ সেই যন্ত্রণা মুক্তি না পায়, এই নির্মমতা চলতেই থাকবে। ভেদু এবার ষোড়শীর খোঁজ আরম্ভ করে। তার মনে পড়ে স্বপ্নের সেই শ্মশানের কথা, কিন্তু এটাও ঠিক। গ্রামের লোকেরা সেই সন্ধ্যের পর অনেক খুঁজেও মেয়েটাকে পায়নি, যেন অদৃশ্য পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে তারা। সুদীপ, গ্রামের শ্মশানটা কোথায়? আমাকে সেখানে যেতে হবে। শ্মশানে? কিন্তু সেখানে তো কিছুই নেই বাবা, অনেক লোক খুঁজেছে। তুমি শুধু পথটা দেখিয়ে দাও। যা তুমি দেখতে পাওনি, আমি হয়তো সেটাই দেখব। ভেদু রৌদ্রকে সঙ্গে নিয়ে শ্মশানের দিকে একা যাত্রা করে। সুদীপ আর ত্রিদিবেশ দূরে দাঁড়িয়ে থাকে। শ্মশানের এক বিশাল বটগাছের কাছে এসে ভেদু থামেন। কিছু একটা অনুভব করে ভেদু তার ঝোলা থেকে তার গুরুদেবের দেওয়া ধুলো পোড়া বের করে। সেই ধুলো পোড়া শ্মশানের বাতাসে ছুঁড়ে দিতেই এক অলৌকিক কাণ্ড ঘটে। চারপাশে দৃশ্যপট যেন মুহূর্তে কেঁপে ওঠে। ভেদুর সামনে যেন আলো ছায়ার এক পর্দা সরে যায়। যদিও পুরো পর্দা সরাতে পারে না ভেদু, কিন্তু পর্দার আড়াল সরিয়ে ভেদু ষোড়শীকে আবিষ্কার করে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। সম্পূর্ণ রক্তে মাখা কাপড় পরে থাকা যুবতী ষোড়শী এক উন্মত্ত রূপে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো যেন আগুনের গোলা। তার হাতে ধরা কৃপান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। তার পিছনে শকুনদের একটা বিশাল দল বসে আছে। শকুনগুলো আর সাধারণ পাখি নয়, তাদের চোখে ভীষণ ক্ষুধা। ভেদুগুণীন, তুই, তোর কথা অনেক শুনেছি আমি। এখন তবে অপরাধীদের জন্যেও তুই লড়াই করতে আসিস? হ্যাঁ, তোর বিদ্যা দিয়ে অপকর্ম করিস? পারবি? পারবি তুই? কি করতে পারবি তুই? পারবি আমার বুকের যন্ত্রণা কমাতে? পারবি? পারবি না। সরে যা, সরে যা।
আমার প্রতিশোধের পথে তুই বাধা হয়ে দাঁড়াস না। আমি তোমার যন্ত্রণা বুঝি মা, কিন্তু এই পথ, এই মৃত্যুর পথ, এ বন্ধ করো। ষোড়শী কোনো কথা শোনে না। তার চোখ দুটো কেবল প্রতিশোধের উন্মত্ততায় জ্বলছে। তার হাতের কৃপাণ সামান্য কেঁপে ওঠে। তার পিছনে বসা শকুনগুলোর দল তখন হিংস্রভাবে ডানা ঝাপটাতে থাকে, যেন তারা আদেশ পাওয়ার জন্য অপেক্ষা করছে। যন্ত্রণা? আমার যন্ত্রণা বোঝার সাহস দেখাস না গণেন। তুই জানিসই না যন্ত্রণা কি। যখন এই গোটা গ্রাম আমাকে ডাইনি বলল, যখন বাবাও আমাকে দোষ দিল, তখন কোথায় ছিলি তুই? হ্যাঁ, কোথায় ছিলি তুই? এই জগৎ সংসার আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আমি এখন এই জগতের থেকে প্রতিশোধ নেব। প্রতিশোধ। সরে যা। ষোড়শী মা, যে পথে তুমি যাচ্ছ সেখানে শুধু অন্ধকার। এই রক্ত দিয়ে তুমি শান্তি পাবে না। তোমার বোনের আত্মা মুক্তি চাইছে, প্রতিশোধ নয়। ষোড়শী আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে একটা বিকট চিৎকার করে কৃপা নুচিয়ে ভেদুর দিকে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় ভেদুগুণীন এবং প্রতিশোধ পরায়ণ ষোড়শীর এক ভয়াবহ দ্বৈরথ। এই যুদ্ধ কেবল দেহ দিয়ে দেহের নয়, এ ছিল মন্ত্র দিয়ে মন্ত্রের, শক্তি দিয়ে ইচ্ছা শক্তির যুদ্ধ। ষোড়শী কৃপান ঘুরিয়ে ভেদুর উপর আঘাত আনে। ভেদু দ্রুত সরে যায়, কিন্তু তার সেই গতি যেন ষোড়শীর ক্রোধের গতির কাছে ম্লান। ভেদু তৎক্ষণাৎ তার রুদ্রাক্ষের মালা থেকে রুদ্রাক্ষ ছুঁড়ে মারে। রুদ্রাক্ষটি ষোড়শীর হাত স্পর্শ করে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে ষোড়শী। রুদ্রাক্ষের স্পর্শে ষোড়শীর রক্তমাখা কাপড়ে জ্বালা ধরে যায়, কিন্তু তার ক্রোধ যেন আরো সহস্রগুণ বেড়ে যায় তাতে। সে মন্ত্র বলে ভেদুর দিকে অদ্ভুত কিছু ছাই ছুঁড়ে মারে। সেই ছাই ভেদুর চোখ অন্ধ করতে চায়। ভেদু দ্রুত একটা মন্ত্র আবৃত্তি করে নিজের চারপাশে রক্ষা বেষ্টনী তৈরি করে। সেই বেষ্টনী ছাইয়ের প্রভাব থমকে দেয়। জয় বম তারক বম, জয় বম তারক বম। শান্ত হও, শান্ত হও মাতৃশক্তি, শান্ত হও। ষোড়শী নিজের শরীরের রক্ত আঙুলে মেখে একটি ভয়ঙ্কর জ্যামিতিক চিহ্ন আঁকে। সেই চিহ্ন থেকে ভীষণ কটু গন্ধ বেরিয়ে আসে। গন্ধে ভেদুর মাথা ঘুরতে থাকে। নিম্ন প্রকৃতির বশীকরণের মন্ত্র ভেদুকে দুর্বল করতে চায়। ভেদু প্রস্তুত ছিল না। এক সামান্য গ্রাম্য বালার থেকে এমন কোনো প্রতিরোধ আসবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। ঠিক তখনই ষোড়শীর পিছনে বসে শকুনদের দল গর্জন করে ওঠে। তারা একসঙ্গে ডানা ঝাপটে উঠতে শুরু করে। এই শকুনগুলো কোনো প্রেতাত্মা বা অপশক্তি নয়, বরং এরা এক নিম্ন শক্তিতন্ত্রের অংশ। ভীষণ রক্ত মাংসের ক্ষুধা এদের। ষোড়শী এদের মন্ত্র বলে নিয়ন্ত্রণ করে, কিন্তু কি করে এ বিদ্যা তার আয়ত্ত হলো এত কম সময়ে? ভেদু জানে না। যা যা, খুঁজে নে, মাংস চিড়ে নে। শকুনের দল তখন দানবের মতো ভেদুর দিকে ঝাঁপিয়ে পড়ে। ভেদু তৎক্ষণাৎ ঝোলা থেকে বের করে আনে ত্রিশূলাকৃতির একটি কাঠের দণ্ড। সেটি ঘুরিয়ে শকুনদের আটকাতে চেষ্টা করে সে। কয়েকখানা শকুন দণ্ড ছোঁয়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সংখ্যার কাছে শক্তি হার মানতে থাকে ক্রমে। শকুনগুলো চারপাশ থেকে ঘিরে ধরে ভেদুকে। ষোড়শী এই সুযোগে নিজের সমস্ত শক্তি একত্রিত করে এক তীব্র মন্ত্র ছুঁড়ে মারে ভেদুর দিকে। ভেদুর রক্ষা বেষ্টনী ছিঁড়ে যায়। ভেদুর সশব্দে মাটিতে পড়ে যায়। তার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। ভেদু বুঝতে পারে এই জীবন্ত রক্তপিপাসু শক্তিকে একা থামানো অসাধ্য। তুই তুই হেরে গেলি গুণীন, হেরে গেলি তুই। তোর বিদ্যা আমার যন্ত্রণা বুঝবে না। কেউ বোঝে না এ যন্ত্রণা, কেউ বোঝে না। ষোড়শী মন্ত্র বলে ভেদুকে নিথর করে দেয়।
এরপর সর্বশক্তি দিয়ে ভেদুকে সকলের চোখের আড়ালে অদৃশ্য পর্দার পিছনে একটি বট গাছের গুঁড়ির সাথে সে বেঁধে রেখে চলে যায় নিজের খেয়ালে। কিছু পরে ভেদুর জ্ঞান ফিরে আসে। সে তখন বন্দী। ভেদুর সামনে তখন অন্ধকার। সে দেখল রক্তমাখা ষোড়শী আর তার শকুন বাহিনী আকাশে মিলিয়ে যাচ্ছে। ভেদু বুঝতে পারে এইবার খুব শিগগির ভয়ঙ্কর কিছু ঘটবে। আসন্ন বিপদ আর শকুনিদের রক্তের ক্ষুধা। ভেদু এখন কেবল অসহায়। ভোরের আলো সবেমাত্র ফুটছে। ভেদু তখনও অদৃশ্য এক পর্দার পিছনে বটগাছের গুঁড়ির সাথে মন্ত্র বলে বন্দী। তার শরীর নিথর, কিন্তু মন তখন জাগ্রত। আপ্রাণ চেষ্টা করে মন্ত্র ভঙ্গ করতে, কিন্তু ষোড়শীর সেই নিম্নতন্ত্র বন্ধন অত্যন্ত কঠিন। ভেদুর শেষ শক্তিটুকুও যেন প্রতিশোধের এই আবহে হার মানছে। রুদ্র, ভিডিও স্যার, আপনারা দ্রুত আসুন, এই শক্তিকে থামাতে হবে। ষোড়শীও পথ ভুলে চলেছে। এদিকে ভেদু চলে যাবার কিছুক্ষণ পরই ত্রিদিবেশের মনে অস্বস্তি শুরু হয়। সুদীপ, আমার ভালো লাগে না। বেদু এতক্ষণ হয়ে গেল ফেরেনি কেন? চল চল একবার যাই, গিয়ে দেখি। তারা তখন শ্মশানের দিকে আসছিল। তখন মাঝপথে ভেদুর নির্দেশের অপেক্ষা করতে থাকা রৌদ্র হঠাৎ চিৎকার করে ওঠে। রৌদ্রের চোখ আকাশের দিকে। সে দেখতে পায় এক বিশাল শকুন বাহিনী জমিদার বাড়ির দিকে উড়ে যাচ্ছে। এই কাণ্ড দেখে দ্রুত ত্রিদিবেশ রৌদ্রকে দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে। ওর চোখে বিস্ময়। ভেদু তাহলে মাঝপথে রৌদ্রকেও পিছু ছাড়িয়েছে। একা এখন কি করছে সে? আদৌ কি সব ঠিক আছে? গুরুদেব বিপদে। ওই যে শকুনগুলো যাচ্ছে, ওরা জমিদার বাড়িতে যাচ্ছে। আমাকে শ্মশানে যেতে হবে। রৌদ্র দ্রুত শ্মশানের দিকে দৌড়য়। সুদীপ ও বিডিও স্যার অবাক হয়ে তাকে অনুসরণ করে। শ্মশানে পৌঁছে রৌদ্র বিশাল বটগাছটার সামনে দাঁড়ায়, যেন সে অন্য কিছু দেখতে পায়। রৌদ্র ভেদুর দেওয়া রক্ষা কবচটা মাটিতে ছুঁড়ে ফেলে। সেই কবচ ভেদুর বন্দি দশার আংশিক মন্ত্র খণ্ডন করে। রুদ্র, ভিডিও স্যার, ষোড়শী এখন জমিদার বাড়িতে। এইবার ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। সুদীপ, তোমাকে দ্রুত জমিদার বাড়িতে যেতে হবে। আমরাও আসছি। ভেদু জমিদার বাড়ির দিকে রওনা হয়। আগের বার আমি পরাজিত হয়েছি, কারণ ষোড়শীর শক্তি তার নিজের যন্ত্রণার এবং অপমানিত মনের ফসল। সেই মানসিক শক্তি অপ্রতিরোধ্য। উপরন্তু প্রথমবার আমি কোনো নিম্নতন্ত্রের আঘাত আটকানোর জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু এবার আমি সেই ভুল করব না। এবার আঘাতটা শুধু শক্তি দিয়ে নয়, করতে হবে পবিত্রতার ক্ষমা দিয়ে। ভেদুর মনে পড়ে ষোড়শীর গুরুর কালো কাপড়ে ঢাকা মুখের কথা, কিন্তু সে কোথায় ভেদু জানে না। ওদিকে শকুনের দল ততক্ষণে আকাশে ছেয়ে ফেলেছে। জমিদার বাড়ির লোকেরা প্রাণ ভয়ে চিৎকার করছে। ষোড়শী উন্মত্ত রূপে জমিদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের পাপের শাস্তি! তোমরা আমার বোনকে মারলে, এবার তোমরা মরবে। ঠিক সেই মুহূর্তে ভেদু, রৌদ্র আর ত্রিদিবেশ জমিদার বাড়িতে উপস্থিত হয়। ভেদু ষোড়শীর সামনে এগিয়ে যায়। ষোড়শী, আর না। তোমার মনের আত্মা মুক্তি চাইছে। এই রক্ত ঝরানো থামাও। তোমার আত্মাও কাঁদছে। এই কালো বিপথে যাওয়া গুরুকে ত্যাগ করো। ষোড়শী কোনো কথা শোনে না। সে পাগলিনীর মতো আচরণ শুরু করে। উন্মত্তের মতো সে হেসে ওঠে। তার চোখ দিয়ে তখন আগুন ঝরছে। সে আবার কৃপা নুচিয়ে ভেদুর দিকে আঘাত আনে। এইবার শুরু হয় ভেদুর শেষ এবং চূড়ান্ত যুদ্ধ। ভেদু তার আসল শক্তি প্রয়োগ করেন, কিন্তু এই শক্তি প্রতিঘাতী নয়, শান্তিদায়ী। ভেদু এক আঘাতে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে এক পূর্ণ পবিত্র বৃত্ত তৈরি করে। এই বৃত্তে ক্ষমতা নয়, আছে ক্ষমার শক্তি। মাতৃশক্তি, তুমি শান্তি দাও, এই যন্ত্রণায় আর মুক্তি দাও। সকলকে ক্ষমা করো। ভেদুর ক্ষমতার কাছে ষোড়শীর প্রতিশোধের ক্রোধ আর টিকতে পারে না। ভেদু ক্রমে ষোড়শীর যন্ত্রণাকে নিজের মধ্যে টেনে নেয়। ষোড়শীর কালো বন্ধন ছিঁড়ে যায়। তার পিছনে থাকা শকুনের দল চিৎকার করে আকাশে মিলিয়ে যেতে শুরু করে। যন্ত্রণা! আমার বোন! বাবা!
বাবা, কিন্তু হঠাৎ এইবার ষোড়শীর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে যেন তার নিজের শরীরের ক্ষতগুলো অনুভব করতে থাকে অবশেষে। এতদিনের এত মানসিক টানা পড়ে না শারীরিক ক্লান্তি একজন যুবতীর শরীর আর বহন করতে পারে না। সে মাটিতে পড়ে যায় সামলাতে না পেরে, মুখ দিয়ে গেঁজলা উঠতে থাকে। এর জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। তৎক্ষণাৎ ভেদু তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ক্ষমা করো মা, তোমার বোনের আত্মা তোমাকে ক্ষমা করেছে। তুমি সকলকে ক্ষমা করে দাও, মুক্ত হও, মুক্ত হও। ষোড়শীর চোখ শান্ত হয়ে আসে। তার চোখে পাগলিনীর হাসি উধাও হয়ে আসে এক অসহ্য ক্লান্তি। মুক্তি, আমি আমি মুক্তি চাই, মুক্তি চাই। আমি 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 সবাইকে সবাইকে ক্ষমা করলাম। ষোড়শী সকলকে ক্ষমা করে দিয়ে ভেদুর কোলেই মৃত্যুবরণ করে। জমিদার বাড়ি স্তব্ধ, শকুনের দল মিলিয়ে গেছে। ভেদু ষোড়শীর নিথর দেহটা নিজের কোলে তুলে নেয়। ভেদু জানে ষোড়শী অপরাধী নয়, সে এক যন্ত্রণাগ্রস্ত আত্মা। কিছুক্ষণ পর ভেদুর নির্দেশে শ্মশান থেকে সুদীপ উদ্ধার করে আনে ময়নার বহু পুরনো পচা গলা লাশটা। ষোড়শী এবং ময়নার দেহ একত্রিত করে পবিত্র মন্ত্রের মাধ্যমে তাদের সৎকার করে ভেদু। শ্মশানের আকাশে তখন শান্তির এক স্নিগ্ধ আলো উঠে আসে। সব শেষ। কতই বা বয়স হবে মেয়েটার? সব প্রশ্নের উত্তর মিলল, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল বিডিও স্যার। এই মেয়েটার গুরু কেন সে যে এত কম সময়ে একজন গ্রাম্য বালিকার যন্ত্রণাকে এত ভয়ঙ্কর শক্তিতে পরিণত করল? কেন সে আড়াল থেকে সর্বনাশ করল? তার উদ্দেশ্য কি? কেন আমার এত চিনা লাগে ওর চোখ দুটো? কেন কেন?